শুভ সকাল। স্কুলের সমস্ত ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি তোমাদের সায়ন স্যার। যথারীতি আজকে ফিনান্স, ব্যাংকিং ও ব্যাংকিংয়ের কোর্সের আমরা অনলাইন একটি নতুন সেশন নিয়ে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সাথে আমি যুক্ত হলাম। তো তোমরা জানো ইতিমধ্যেই আমরা গত ক্লাসে ব্যাংক আমানত এই চ্যাপ্টারের বেশ কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তো এবং তোমাদেরকে আমি বলেছি যে তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলা টেস্ট পেপার থেকে চেষ্টা করবে নিজেদের মতো করে সলভ করার। এই আমি যে ফরম্যাটগুলা বলছি সেই ফরম্যাট অনুযায়ী। কারণ সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে ভালো মার্কস পেতেই হবে, যেটা মিনিমাম 7.5 থেকে 8 এর মধ্যে না পেলে কিন্তু তোমরা বোর্ড পরীক্ষায় A+ মার্ক আনতে পারবে না। এবং একই সাথে নৈবিত্তিক পরীক্ষাতেও 27 পেতে হবে, তাহলেই কিন্তু ওইখানে 7.5 8 তোমাকে হেল্প করবে A+ আনতে। আর যদি নৈবিত্তিকে কমে যায় তখন কিন্তু আবার এখানে মার্কস বাড়াইতে হবে। তো আমরা চেষ্টা করব সৃজনশীলগুলোতে যাতে 8 করে, সব কয়টা সৃজনশীলে মিনিমাম 8 করে পাই। তো এই চেষ্টার জন্যই কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ে, অর্থাৎ আমি যে 3টা অধ্যায় তোমাদের সাথে আলোচনা করেছি ব্যাংকিং এর 3টা অধ্যায়েরই সৃজনশীল দেখাচ্ছি। তো আজকেও আমি তোমাদের ব্যাংক ও গ্রাহক অর্থাৎ অধ্যায় 12 যেটা আমি আলোচনা করেছি বই থেকে, আজকে সেটা কিছু নমুনা প্রশ্ন, অর্থাৎ একটা নমুনা প্রশ্ন আজকে আলোচনা করব এবং আগামী ক্লাসে আরেকটা নমুনা প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টার থেকেও আমি 2টো নমুনা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি, যে প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা হবে, যে এরশাদ প্রাইম ব্যাংকের একজন বিশ্বস্ত গ্রাহক। তার মানে প্রাইম ব্যাংকে এরশাদ নামে এক ভদ্রলোক একটা অ্যাকাউন্ট মেনটেন করে। সে সবসময় এখানেই তিনি গ্রাহক হিসাবে ব্যাংকের প্রতি যথাযথ দায়িত্ব পালন করে থাকেন। তিনি কাউকে দেনা পরিশোধের সময় দাগ কাটা চেকের মাধ্যমে পরিশোধ করেন। তো প্রথমে আমাদের প্রশ্ন কি, চেক কি, চেকের প্রকারভেদ লিখো। তো প্রথমে আমরা ক নাম্বার, চেক কি, অর্থাৎ স্ট্রেট ফরওয়ার্ড চেক কাকে বলে? আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশকে চেক বলে। অর্থাৎ আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর অর্থ প্রদানের একটা আমরা ওয়ার্ড লিখতে পারি, যে অর্থ প্রদানের আদেশকে চেক বলে বা লিখিত আদেশকে চেক বলে। বা অর্থ উত্তোলনের জন্য আমরা যে হাতিয়ার ব্যবহার করি বা যেই দলিল বা যেই লিখিত দলিল ব্যবহার করি তাকে আমরা চেক বলি, সেটাও আমরা বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের স্ট্রেট ফরওয়ার্ড 1 মার্কের প্রশ্ন। দ্বিতীয়ত চেকের প্রকারভেদ লেখো। তো চেকের প্রকারভেদে আমরা মূলত 3 প্রকারের কথা বলবো এখানে। তো চেক মূলত 3 ধরনের হয়, বাহক চেক, হুকুম চেক ও দাগ কাটা চেক। তো প্রথম লাইনে চেক কত প্রকার কি কি লিখলাম, প্রশ্ন আমাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড বলছে চেক কত প্রকার লেখ। তো প্রথম লাইনে আমরা লিখলাম কত প্রকার এবং নামগুলো লিখলাম। এখন দ্বিতীয় প্যারায় আইসা আমরা প্রতিটা থেকে একটা একটা লাইন লিখতে পারি। যে চেকের অর্থ ব্যাংকের চেকের বাহককে নগদে পরিশোধ করা হয় তাকে বাহক চেক বলে, অর্থাৎ বাহক চেকের সংজ্ঞা লিখলাম। হুকুম চেকের অর্থ শুধুমাত্র চেকে উল্লেখিত ব্যক্তিকেই ব্যাংক অর্থ পরিশোধ করবে, অর্থাৎ বাহক চেকের এক লাইন লিখলাম, হুকুম চেক নিয়ে হুকুম চেকের সংজ্ঞা নিয়ে আরেকটা লাইন লিখলাম। আর নির্দিষ্ট হিসাবে চেক জমা দিয়ে যে চেকের অর্থ উত্তোলন করতে হয় সেটাকে দাগ কাটা চেক বলে। অর্থাৎ আড়াআড়ি সমান্তরাল চেক, আমরা যে কোনা দিয়ে যদি দাগটা নিই সেটাই দাগ কাটা চেক ছিল। তো এখানে আমরা দাগ কাটা চেকের একটা ফর্মাল সংজ্ঞা লিখবো, যে নির্দিষ্ট হিসাবে চেক জমা দিই, অর্থাৎ নির্দিষ্ট হিসাবের জন্য আমরা দাগ কাটা চেক জমা দিলে অ্যাকাউন্টে টাকাটা বাড়ে। তুমি ক্যাশ টাকা নিতে পারো না, তারপর তোমাকে আবার ক্যাশ টাকা নেওয়ার জন্য হয় হুকুম চেক অথবা বাহক চেক আবার ইস্যু করতে হয়। এটাই হচ্ছে আমাদের দাগ কাটা চেক। তো এই সৃজনশীলটা আমরা কিভাবে লিখলাম, 3টা চেক আছে, 3টা চেকের নাম প্রথম প্যারায় বা 1 লাইনে, দ্বিতীয় প্যারায় আমরা 3টা চেক সম্পর্কে 3 লাইন সংজ্ঞা বললাম। তাহলে আমাদের এখানে 2 মার্ক পাওয়াটা ইজি। তো এই যে ক আর খ প্রশ্নটাই কিন্তু আমরা ফুল মার্ক আনতে পারি। স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন কাকে বলে এবং
অনুধাবনমূলক প্রশ্ন, এটাতে আমরা কিন্তু ফুল মার্ক আনতে পারি, অর্থাৎ 1-1, 2-2। তো এটা আমরা চেষ্টা করব, ঠিক আছে। এবং এখানে কাটার সুযোগও টিচারের খুব কম, কারণ আমার যদি স্ট্রেট ফরওয়ার্ড আমি লিখতে পারি, টিচার এখানে কাটবেও না মার্ক। যেটা উদ্দীপকের প্রশ্ন, অর্থাৎ যেটা উদ্দীপক থেকে যে প্রশ্নগুলো আমরা গ ঘতে লিখবো, সেখানে কিছুটা হইলেও টিচার কাটার সুযোগ পায়। বাট এখানে যদি আমরা অ্যাকুরেট কথাগুলো লিখি, অবশ্যই টিচার ফুল মার্ক দিবে। অ্যাকুরেট কথা হইতে হবে, অর্থাৎ যে টু দ্য পয়েন্ট অ্যান্সার হইতে হবে, মেইন কি ওয়ার্ডস থাকতেই হবে। তারপর হচ্ছে এরশাদ একজন গ্রাহক হিসাবে ব্যাংকের প্রতি যেসব দায়িত্ব পালন করেন তা বর্ণনা করা। অর্থাৎ একজন গ্রাহকের কি কি দায়িত্ব, আমরা বই থেকে পড়ছিলাম যে গ্রাহকের কি কি দায়িত্ব আছে একটা ব্যাংকের প্রতি। তো তিনি কি করে যথাযথ দায়িত্ব পালন করেন, তিনি কাউকে দেনা পরিশোধের সময় দাগ কাটা চেকের মাধ্যমেই পরিশোধ করেন। তো দেখি আমরা, এরশাদ ব্যাংকের প্রতি সঠিক তথ্য দেওয়া, সততা বজায় রাখা, সময় মতো ঋণ পরিশোধ প্রভৃতি দায়িত্ব বা কাজগুলো করে থাকেন। অর্থাৎ ব্যাংকের প্রতি যে দায়িত্বগুলো আমরা বইতে দেখছিলাম, সেখান থেকে আমরা 2-3টা বলতে পারি, কারণ এখানে স্পেসিফিক বলা নাই যে সে কোন কাজটা করে। তো বলতেছে সে সব দায়িত্ব পালন করে। তো এখানে দেখো যে তিনি যথাযথ দায়িত্ব পালন করেন ব্যাংকের প্রতি, তার মানে ব্যাংকের সবগুলা দায়িত্ব যা আছে গ্রাহকের, সেগুলা সে পালন করে। তো আমরা 2-3টার কথা এখানে লিখছি। তো সেকেন্ড প্যারায় আমরা লিখবো আমাদের বইয়ের থেকে 2-3টার বর্ণনা। ব্যাংকের হিসাবগুলোর মধ্য দিয়ে আমাদের গ্রাহক এবং ব্যাংকের মধ্যে একটি আইনগত সম্পর্কের সৃষ্টি হয়। এতে আমাদের কিছু অধিকার থাকে ব্যাংকের প্রতি এবং কিছু দায়িত্ব আমাদের পালন করতে হয়। তো ব্যাংক ও গ্রাহক পরস্পর স্বার্থ সংরক্ষণের জন্য কিছু দায়িত্ব পালন করা আবশ্যক। এই দায়িত্বগুলো আমরা পালন করি। যেমন উদ্দীপকে আমি একজন বিশ্বস্ত গ্রাহক, গ্রাহক হিসাবে তিনি কিছু দায়িত্ব পালন করেন। তিনি সততা বজায় রাখেন। ব্যাংক থেকে কোনো প্রকারের ঋণ নিলে তা তিনি সময় মতো পরিশোধ করেন। অর্থাৎ এখানে কিন্তু উদ্দীপকে কিছুই বলা নাই যে সে এটা করছে, কিন্তু আমরা ওই যে আমরা যেটা বইয়ে শিখছি যে কি কি একটা গ্রাহককে পালন করতে হয়, সেটা সে এখানে পালন করতেছে আমরা বলতেছি। তো ওই আলোকেই কিন্তু আমরা এখানে লিখতেছি। তো উদ্দীপক এখানে আমাকে কোনো সাপোর্টিং কথা বলতেছে না যে সে এটা করছে, এরকম কোনো সিচুয়েশন নেই। উদ্দীপক খালি বলতেছে সে সব দায়িত্বগুলাই পালন করে। এখন আমরা ওই সব দায়িত্ব থেকে 3-4টা দায়িত্ব এখানে বর্ণনা করতেছি। তো এইটা কিন্তু একটু অন্যরকম সৃজনশীল। আগের যে সৃজনশীলগুলো চ্যাপ্টারে আলোচনা করছি সেখানে সাপোর্টিং কথা থাকতো, এখানে সাপোর্টিং কোনো কথা নাই। এখানে তোমাকে ওভারঅল বলে দিছে সবগুলা সে কাজ করে। তো ওই সবগুলা কাজের থেকে আমরা 2-3টা নিজেদের মতন করে নিয়ে লিখতেছি। যেহেতু বলা আছে সেগুলো পালন করতেছে, তার মানে এই কাজগুলো সে করে এখানে। তো এখানেই তো এরশাদ সততা বজায় রাখছে, ঋণ নিলে সেটা দেয়, চলতি হিসাবে বিপরীতে সে সুদ প্রদান করে, বিভিন্ন সেবা গ্রহণ করলে ব্যাংকে ফি দেয়, এবং চেক অঙ্কন করাও গ্রাহকের একটি এরশাদের দায়িত্বের অন্তর্ভুক্ত, এবং সে কি করে চেকের মাধ্যমেই পেমেন্ট করে, কাউকে দিলে দাগ কাটা চেক দেয়। তো সর্বশেষ দাগ কাটা চেক দেওয়ার কৌশলকে তুমি কেমন ভাবে মূল্যায়ন করো। অর্থাৎ এখানে দাগ কাটা চেক সম্পর্কে, অর্থাৎ এখন আমি সাপোর্টিং কথা পাইছি যে সে যে দাগ কাটা চেক দিচ্ছে সেটা কতটা যৌক্তিক, আমরা এটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই হচ্ছে আমরা বলবো যৌক্তিক কি যৌক্তিক না। তো এখানে দেখো ফার্স্ট লাইনটা বলা আছে, দাগ কাটা চেক দেওয়ার কৌশলটি যথার্থ, অর্থাৎ আমি মনে করতেছি দাগ কাটা চেক দেওয়াটা যৌক্তিক, রাইট। তো তুমি যথার্থ লিখতে পারো, যৌক্তিক লিখতে পারো, বা আমি একমত লিখতে পারো, যেভাবে লেখো। এখন আমরা দাগ কাটা চেকের বৈশিষ্ট্য লিখবো সেকেন্ড প্যারায়। তো ব্যাংক লেনদেনের ক্ষেত্রে দাগ কাটা চেক সবচেয়ে নিরাপদ। বাহক বা হুকুম চেকের বাম পাশের কোন আড়াআড়ি সমান্তরাল দুটি দাগ দিলে সেটা একটা বাহক দাগ কাটা চেক প্রস্তুত হয়। অর্থাৎ দাগ কাটা চেক কিভাবে তৈরি হয় বা বৈশিষ্ট্য লিখলাম। এখন এখন আমরা উদ্দীপকের লাইনগুলোর সাথে আমাদের বৈশিষ্ট্যর সাপোর্ট করব। তো এরশাদ প্রাইম ব্যাংকে দেখো, তো উদ্দীপকে এরশাদ প্রাইম ব্যাংকে একজন গ্রাহক, গ্রাহক হিসাবে তিনি দেনা পরিশোধের সময় দাগ কাটা চেকের মাধ্যমেই পরিশোধ করেন। এরশাদ মূলত নিরাপদের কথা চিন্তা করে দাগ কাটা চেকে অর্থ পরিশোধ করে। অর্থাৎ তিনি নিরাপত্তাকে প্রাধান্য দেয়, কারণ তিনি অন্য কাউকে এই টাকাটা দিচ্ছে। তিনি বাহক চেকে অর্থ পরিশোধ করতে পারতেন, অন্য কাউকে বাহক চেক দিতে পারে, কিন্তু বাহক চেকের সমস্যা কি, যদি সেটা চুরি হয়ে যায় বা হারায় যায়, অন্য কেউ যায় হাতে পড়ে, তখন সেই অর্থটা নিয়ে আসবে। তাহলে এতে কি হবে, এরশাদের আর্থিক ক্ষতিগ্রস্ত হবে। কারণ এরশাদ টাকা জমা একজনকে দিবে, সে হয়তো বা চেকটা নিতে ভুলে রাস্তায় পড়ে গেল, আরেকজন নিয়ে চলে গেল, তাহলে কি হলো, এরশাদের ক্ষতি, কারণ ওই লোক তো টাকা উঠাইতে পারে নাই, ঠিক আছে, অন্য লোক টাকা উঠাইছে। কিন্তু দাগ কাটা চেক দিলে সে নির্দিষ্ট হিসাবে সেটা জমা হবে। তো চেক হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও কোনো সমস্যা নেই, কারণ এটা অ্যাকাউন্টে পড়বে টাকাটা। তো দাগ কাটা চেকে অর্থ পরিশোধ করা সর্বোচ্চ নিরাপদ হওয়ায় এরশাদের কৌশলটিকে আমি যথার্থ মনে করি, ঠিক আছে। কারণ এতে কি হবে, তোমার
তুমি যাকে চেক দিবে তার একটা ব্যাংক অ্যাকাউন্টে, ধরো তুমি এক্স তুমি এক্স এর অ্যাকাউন্টে টাকা দিবে, তো তুমি এক্স এর নামে একটা ডাকটা চেক দিয়ে দিলে, তো এক্স ওটা জমা দিলে এক্স এর অ্যাকাউন্টে টাকাটা জমা হবে, তারপর এক্স সেই টাকাটা উঠাইতে পারবে। তার মানে এখানে হারায় গেলেও ওই টাকা কিন্তু যেই নিয়ে যাচ্ছে সেটা ওই এক্স এর অ্যাকাউন্টে জমা পড়বে, এক্স তখন আবার নিজের অ্যাকাউন্টে টাকাটা উঠাইতে পারবে। তো আমরা সাপোর্টিং কথা বললাম যে হারায় গেলেও এই চেকে সমস্যা হয় না দাগ কাটা চেকে। তো আমি একটা বাহক চেকের অসুবিধাকে তুলে ধরে দাগ কাটা চেক সেই অসুবিধা দূর করতে পারে। তো এইভাবে সাপোর্টিং কথা বলছি। তো আমি যদি এইভাবে সাপোর্টিং দিই তাহলে আমার মার্কস ভালো আসবে পরীক্ষায়। তো আবারও বলতেছি, তোমরা চেষ্টা করো নিজেদের মতন করে বাসায় একটা 2টা সৃজনশীল প্র্যাকটিস করো। সপ্তাহে চেষ্টা করো 2টা 3টা প্রত্যেকটা সাবজেক্ট থেকেই, বিশেষ করে ফিন্যান্সের এবং ম্যানেজমেন্ট বা তোমাদের সমাজ, এই সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতে কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট বেশি। তো চেষ্টা করবে সেইখান থেকে তোমরা সৃজনশীলগুলো আয়ত্ত করতে। কারণ ব্যাংকিং অংশ আমি দেখছি, আমি নিজে অনেক জায়গায় দেখছি বা আমার অভিজ্ঞতায় বলে যে যারা আমরা একটু ব্যাংকিং পার্টটাকে কম গুরুত্ব দিই, ম্যাথমেটিক্যাল পার্ট বা মানে ফাইন্যান্সের অংশগুলা পড়ি, ব্যাংকিং অংশটা কম পড়ি। তো আমি প্রথম থেকেই বলছি যে ব্যাংকিং থেকেও কিন্তু তোমাদের অ্যান্সার করতে হয় 30টা মার্ক এবং নৈবিত্তিকও থাকে, অর্থাৎ মোটামুটি 42 থেকে 45 মার্ক আসে তোমার ব্যাংকিং অংশ থেকে, নৈবিত্তিক প্লাস থিওরি মিলায়, বা তোমাকে অ্যান্সার করতেই হবে 3টা, ওইখান থেকে অ্যান্সার করতেই হবে। তো 3টা ব্যাংকিং যদি অ্যান্সার করতে হয় 30, আর এখানে 10 থেকে 12 থেকে 15টা নৈবিত্তিক থাকবে, 12টা থাকে 15টা থাকে না, 12-13টা থাকে, তো ওই নৈবিত্তিক। তার মানে 42-43 মার্ক কিন্তু অনেক, ঠিক আছে। তো অ্যাবভ 40%-40%-এর বেশি মার্ক তোমার আসতেছে ব্যাংকিং অংশ থেকে। তো ব্যাংকিংটাকেও গুরুত্ব দিতে হবে। তো তোমরা ব্যাংকিংটাকে গুরুত্ব দাও, কারণ অনেক স্টুডেন্ট ব্যাংকিংকে গুরুত্ব দেয় না, ফিনান্স পার্ট খালি পড়ে, ফিনান্সের 4টা অ্যান্সার খুব ভালো হয়, অনেক সময় 40-এ 36-37ও পায়, অনেকে বোর্ডের খাতায় দেখা যায় 36-37ও পায়, বাট ব্যাংকিং অংশে যায় দেখা যায় ওই 30 অ্যান্সারে দেখা যায় 12-13-14 পায়, হয় না লেখা ঠিক মতন। এর জন্য আমি বারবার বলতেছি ব্যাংকিং অংশে গুরুত্ব দাও, ব্যাংকিং অংশে গুরুত্ব দাও, ফিনান্স অংশ সাথে ব্যাংকিং অংশে গুরুত্ব দাও। আমরা এর আগেও তোমাদের স্যাররা কিন্তু এগুলা অনেকবার বলছে, আমিও বারবার বলছি, তো গুরুত্ব দিতেই হবে। তো সবাই ভালো থাকো, আমি পরবর্তী ক্লাসে এটার একটা সৃজনশীল আরেকটা দেখাবো, তারপরে সপ্তাহ থেকে আমি তোমাদেরকে ফিন্যান্সের অর্থের সময় মূল্য সেখানেরও কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্রগুলো নিয়ে কথা বলবো, কারণ ওই চ্যাপ্টারটা ফিন্যান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ওটা যদি তুমি ভালো শিখো তোমার জন্য পরবর্তী ফিন্যান্স পড়া খুব সহজ। তো সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, অবশ্যই বাড়িতে থাকবে স্বাস্থ্যবিধি মেনে।